লাটু দাদা, বাবুরাম, শরৎ, রাখাল। ঠাকুরজি, আপনি তো গেলেন না, আমরা সেখানে খুব আনন্দ করেছি। হ্যাঁ, আপনার শরীর কেমন আছে ঠাকুর? বেশ আছে রে, বেশ আছে। হেরা, তোরা এলি, ওই রাখাল, নরে, এরা আসে নাই? হ্যাঁ, এসেছে ঠাকুর, ওরা একটু বাইরে আছে। ঘরে এসে আবার বাইরে যায় কেন? আসবে ঠাকুর, সবাই আসবে। ঠাকুরজি, আমি আপনার পাও দাবিয়ে দিব। দিবি? ঠাকুর, ওরা আমাদের খুব খাইয়েছে। আপনি তো গেলেন না, আপনি গেলে খুব ভালো হতো। তোরা তো ওই একজনের পার্টি ছিলি, খুব জোড়াজুড়ি করছিল জানিস, তারপরে একটু আগে চলে গেল। তোদের সঙ্গে রাস্তায় দেখা হয় না? হ্যাঁ, হয়েছিল তো। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল তো, তাই উনি নৌকো ধরে বাগবাজারে চলে গিয়েছেন। কিরা, তোরা যে বললি লরি নিচে বাইরে আছে, কোথায়? বাইরে কি করছে? ডাক 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 ডাক, দেখি ডাক। মা, মা। নরে, রক্তের দলাটা কেটে কি বুঝলে? তেমন কিছু না, ওই কফের দলা। কিন্তু কফের দলা কি ওরকম হয়? শরীর অত্যধিক ড্রাই হয়ে গেলে মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। নরেন, আমাদের ওষুধের দোকান আছে, আমরা দুই ভাই বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন দেখি, রোগের লক্ষণ এসব একটু আধটু বুঝতে পারি, কিন্তু ঠাকুরের শরীর কেন ড্রাই হয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না। জানি না। মিথ্যে সান্ত্বনার বাক্য তুই কখনো দিস না নরেন, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো নিষ্ঠুর সত্যকে জোর করে গিলছিস। তোর গিলতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তবুও গিলছিস। ছাড় না রাখাল, ছাড় না। নরেন, নরেন, তুই একা নোস, আমরা সবাই আছি তোর সাথে। তোর যন্ত্রণা আমাদের মধ্যেও ভাগ করে দে বন্ধু। বল না বন্ধু, বল না ঠাকুরের কি হয়েছে, কি সন্দেহ করছিস তুই? বলো নরেন। নরেন, তুই তো আমাদের দলপতি, তুই যদি এমন করিস তাহলে আমরা কি করব? কন্ট্রোল ইউর সেলফ নরেন, কন্ট্রোল। বল না বন্ধু, বল না তুই কি সন্দেহ করছিস, বল না। সহ্য করতে পারবি না তাও বলছি। সম্ভবত রোহিণী রোগ।
ক্যান্সার। ওই মাংসপিণ্ডটা আমি ঘেঁটে দেখেছি, সম্ভবত গলার ভেতরের মাংস, ক্ষয়ে যাওয়া মাংস। 3 দিন ঠাকুরের গলার আওয়াজ ক্ষীণ হচ্ছে, 3 দিন ভাঙছে। হয়তো এই রোগটার জন্য। রাখাল, শরৎ, আমাদের সামনে এখন অনেক কাজ। ঠাকুরকে একটু ভালো রাখার জন্য, একটু আরামে রাখার জন্য আমাদের জীবন পড়ব, কিন্তু তবু সত্যিটা কাউকে জানাতে দেব না। ঠাকুরের ঘরে বেশি লোক থাকতে দেওয়া যাবে না, যাতে যতটা সম্ভব কম কথা উনি বলেন। কর্তব্য, আমাদের সামনে শুধুই কর্তব্য। আমরা প্রাণ দিয়ে কর্তব্য পালন করব নরেন। তোমরা ঠাকুরের কাছে যাও, দেখো উনি যেন কথা না বলেন। আমি আসছি। নরেন কোথায় গেল? সম্ভবত নহবতের ঘরে মায়ের কাছে। মা, মা। লরেন, তুই এইছিস বাপ? प्रकृतिं परमां दयां वरदां नररूपधरा ওঠ বাবা, जनतापहरा ওঠ। शरणागत सेवकतोषकरीं प्रणमामि परां जननी। হ্যাঁ রে লরেন, এ তোর কেমন ধারা ধরন রে বাপ? যতক্ষণ না তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করি, ততক্ষণ তুই তোর মাথা তুলিসনি। এমনি করে কেউ ফের নাম করে? নরেন করে, এবং তাই করবেও। আচ্ছা বেশ, তাই করিস। হ্যাঁ রে বাপ, তুই ঠাকুরে কেমন দেখছিস রে? এই এতদিন হয়ে গেল, কই গলাটা তো এখনো সারল নিতে না। আমরা তো সবাই আছি মা, আমরা সবাই আছি। আপনার ছেলেরা, আপনার আর ভাবনা কিসের? ঠাকুরকে একজন ইএনটি স্পেশালিস্ট দেখানোর ব্যবস্থা করতে হবে মা। নাক কান গলার রোগ হলে চিকিৎসা করেন যে ডাক্তার, সে যা করার কর তোরা, যাতে শিগগিরই করে মানুষটা ভালো হয়ে ওঠে সেই ব্যবস্থা কর তোরা। আর একটা কথা, ঠাকুরকে কিন্তু এখন একদম নরম খাবার তৈরি করে দেবেন। ভাত খেতে অসুবিধে হলে সুজি বা ঘন দুধ দিয়ে সাবু করে দেবেন। আর মাছ বা তেলের রান্না যতদূর কম দেওয়া যায় তত ভালো। আচ্ছা বেশ বাপ, আমি তেনারে তাই করে দেব। তবে ওই এক মুঠো ভাত যদি তেনারে। আচ্ছা ঠিক আছে, তাহলে বরং একটা কাজ করবেন, ঘন দুধ দিয়ে পায়েস তৈরি করে দেবেন। ঠাকুর তো এমনিতেও পায়েস খেতে খুব ভালোবাসেন। পেট ভরে না হয় সেটাই, মানে যতটা খেতে পারেন আর কি, তাই দেবেন। যখন দেখবে
কলকিতে রাত কাটাচ্ছি। খাবারের বেশিরভাগটা কাউরে দিয়ে কম ভাগটা নিজে খাচ্ছি। তখন জানবে যে আর বেশি দেরি নাই গা। কি ভাবছেন মা? ও বাপ, আমি কাউরে কিচ্ছুটি বলতে পারছি নি রে। এই তোরেই আমি বেতুম বলছি। আজকাল ঠাকুর পেরায় এমন ভাবে কথা বলেন কেন চলে যাওয়ার কথা। হ্যাঁ নরেন, কেন রে, কেন ঠাকুর এমন ধরনের কথা বলেন? হ্যাঁ কেন বলো রে? তিনি যদি আমার সম্মুখে চলে যান আমি কি নিয়ে থাকবো বলতো বাপ? উনি তো কত কিছুই বলেন মা। আপনার চাইতে বেশি ভালো ওনাকে যে কেউ চেনে না। এমনকি ওনার কালীঘরের মায়ের চাইতেও বেশি ভালো চেনেন আপনি। ওনার সব কথা কি ধরতে হয়? ভাবের পাগল একজন। তবে আমি আপনাকে কথা দিচ্ছি মা, আপনার এই ছেলে, এই নরেন দত্ত আপনাকে কথা দিচ্ছে সে তার ঠাকুরকে কোনো দিন কোথাও যেতে দেবে না। আপনার চোখের সামনে থেকে ঠাকুর কোথাও যাবেন না মা, তিনি এখানেই থাকবেন, এই দুনিয়া জুড়ে, এই গঙ্গার তীরে, আমাদের সবার সামনে, সবার মাঝে। গিরিশবাবু, রামদত্ত মশাই, বসুন বসুন বসুন। না না, বসার সময় নেই। নরেনের মুখে খবরটা শুনে আমি ছুটে এলাম। সুরেনকে বাড়িতে পেলাম না, মনমোহনও নেই, তাই আপনার কাছে ছুটে এলাম। না সে ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনি এত হাঁপাচ্ছেন কেন? মনে হচ্ছে বাঘ পিছু নিয়েছে আপনার? হ্যাঁ, না, বাঘের থেকে ভয়ঙ্কর কিছু আমাদের তাড়া করেছে। নরেনের মুখে শুনলাম ঠাকুরের গলা দিয়ে কাশির সঙ্গে রক্ত পড়ছে। রামদত্ত মশাই, না না না, এ হতে পারে না, হতে পারে না। গিরিশবাবু, শান্ত হন, দয়া করে শান্ত হন। এখন যদি আমরা দিশেহারা হয়ে পড়ি তাহলে নরেনদের পাশে কে দাঁড়াবে? আমাদের যা করার এক্ষুনি করতে হবে, বেশি দেরি করা চলবে না। গিরিশবাবু, এই সময় আমাদের একজোট থাকতে হবে। কাল সকালে আপনি একবার দক্ষিণেশ্বরে আসুন, আমি সুরেন আর মনমোহনকেও নিয়ে আসছি, সঙ্গে নরেনও থাকবে। ঠান্ডা মাথায় বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ঠাকুরকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে। আমি আজ আসছি, কাল দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে সকালে।
কাল রাত শেষ হয়ে সকাল হবে কখন কখন